টুকটুকে লাল বেনারসিতে বধূ বেশি শ্রেয়ার গলাটি পে ধরল ওর স্বামী। আচমকা এমন হবে অষ্টাদশী শ্রেয়া কোসমিনকালেও ভাবেনি। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে ওর। বুকটা ব্যথায় নচিন করে উঠছে। ক্রমাগত ঢোনালিতে বলিষ্ঠ হাতের পবে রেই চলেছে। গা হচ্ছে তা। দুই নেত্র কার্নিশ বেয়ে অবাধে গড়িয়ে যাচ্ছে জল। ঠেলতে ঠেলতে লোকটা দেয়ালের সাথে সজোরে চেপে ধরল তার নরম দেহখানি। তৎক্ষণাৎ শ্রেয়ার দুই চক্ষু বুঝে এল। অশ্রুসিক্ত পল্লব ছুঁয়ে দেয় বদন। মনে হল এই বুঝি জীবনের সমাপ্তি। অন্ধকারাচ্ছন্ন এক অধ্যায় চিরতরে পুড়ে ছাই হয়ে যাবে আগুনের লেলিহান শিখায়। বধূবেশে সারাটি দিন যেই ব্যক্তিকে নিজ চক্ষে না দেখেও হাজারো স্বপ্ন আশা বুনন করল, সেই কিনা এখন ওর প্রাণ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ছে। কেন? কি কারণে? এখনও তো মানুষটার চেহারা অবধি দেখল না সে এক পলকের জন্য। অথচ লোকটা ওকে মারার কতটা নির্মম প্রচেষ্টাই না চালাচ্ছে। পুরো কক্ষ ফুলের সুবাসে মৌ মৌ করছে। এক ঘোর অমানিসা বন্দিত্ব মেনে নিয়ে স্বাচ্ছন্দ্যে অবস্থান করছে কক্ষের চার দেয়ালের মধ্যিখানে। রুমের সবটা খিড়কি, বারান্দার দরজা সব বন্ধ। আলো যেন প্রবেশে বাধাপ্রাপ্ত হয়, তারই নিমিত্তে হয়তো সকল বন্দোবস্ত। বাহিরে ঝড় হচ্ছে। কিছু সময় পূর্বে মিটিমিটি মোমবাতি জ্বললেও এখন আর দীপ্ততা ছড়াচ্ছে না। সবগুলো নিভু নিভু। 4 ঘণ্টা যাবত বাসর ঘরে কাঙ্ক্ষিত মানুষটার অপেক্ষায় বসেছিল শ্রেয়া। তখনই এক ঝড়ের সৃষ্টি হল। সেই মানুষটা তো এলো, কিন্তু তার প্রতীক্ষায় মোমেরা গলে নিজেদের শেষ অবস্থান জানান দিল। অন্ধকারে পরিণত হল সারা রুম। দাদি শাশুড়ির শেখানো নিয়মে নতমস্তকেই স্বামীকে সালাম করতে উদ্যত হল শ্রেয়া। সঙ্গে সঙ্গে ওর দু বাহু চেপে ধরে দুটো পেশিবহুল হাত। অন্তঃস্থল নড়ে উঠে। 18 কোটায় বিরাজমান এই মেয়েটার গায়ে সর্বপ্রথম কোনো পুরুষের স্পর্শ লাগল। হৃদয়ে জাগাল শিহরণ। নিমিষেই লজ্জায় কপোল লালে রঞ্জিত হয়ে উঠে। কৃষ্ণের স্থায়িত্ব না হলে স্বামী নামক মানুষটা হয়তো ওর সেই লজ্জা মাখা চেহারাখানি দেখতে পেত অনায়াসে। শ্রেয়া ভাবল, লোকটা ওকে বুকে নিয়ে বলবে, তুমি সালাম করছো কেন, বুকে থাকবে সবসময়। একটা মুভিতে তো এমনই দেখেছিল। তাছাড়া এতিমখানার এক বড় আপা যে ছিলেন, তিনিও তো নিজের বিবাহিত জীবনের অনেক কাহিনী ফুসুর করে বলতেন। সুযোগ পেলেই আসতেন এতিমখানায় আর শুনিয়ে যেতেন নিজের সুখের গল্প। তখন থেকেই শ্রেয়ার মনে এক ভালো লাগার সৃষ্টি হয়। আবেগ, ভালো লাগা, নব্য অনুভূতি মিশিয়ে ভাবেশবার মতন বিয়ে হলে সেও একটা নতুন পরিবার, নতুন জীবন ও ভালোবাসার মানুষ পাবে। অথচ ভাগ্য নিষ্ঠুর। মুহূর্তেই তার সকল কল্পনার জগৎ লণ্ডভণ্ড করে দিল। মৃত্যুর দুয়ারে ঠেলে দিল তাকে। মানুষটা তাকে বুকে ঠাঁই তো দিল না, বরঞ্চ চেপে ধরেছে গলা। এত সময় ধরে শ্রেয়া নিবিড় ভূমিকা পালন করলেও আর সহ্য করতে পারছে না। চক্ষুদ্বয় কোটর ছেড়ে আসবে ভাব। শ্বাস ফেলার জো নেই। নিজেকে বাঁচানোর তাগিদে মেয়েটা দুর্বল হাতে সামনের মানুষটাকে সরানোর প্রয়াস চালাল। কিন্তু পারল কই? প্রশস্ত বুকে হাত রেখে ঠেলতেই ও বুঝল এই লোককে সরানোর শক্তি ওর নেই। দেহে যেন অসুরে শক্তি। তার উপর ওর প্রাণ প্রায় ওষ্ঠাগত। হাত পা অবশ হয়ে আসছে। হাল ছেড়ে দিচ্ছে ও। বাসর রাত মরণ কাল হবে কে জানত। চোখ বুজে পাশে হাতরে একটা ভারী জিনিস পেল শ্রেয়া। সেটা তুলতে নিলে ফ্লোরে আছড়ে পড়ল। সাথে সাথেই আক্রোশে ফেটে পড়ল মানুষটা। গলার বাঁধন ঢিল করে ঝাঝালো কণ্ঠে বলে উঠল, খুন করে ফেলব তোকে। সাহস কি করে হলো এখানে আসার? ছোট লোক, আমার আশেপাশে কাউকে সহ্য হয় না। কাউকে না? কেন এলি আমার রুমে? শ্রবণ গ্রন্থিতে কথাগুলো ধুকল শ্রেয়ার, তবে অস্পষ্ট। সেই সাথে কর্ণকুহর হল দরজায় করাঘাতের শব্দ। আখিদ্বয় বুঝে এল। ঢেলে পড়ল সে লোকটার বক্ষে। দরজা ভেঙে হুড়মুড় করে ঘরে ঢুকল সবাই। মেহরিমা চৌধুরীর হাতে লাইট। ছেলের দিকে আলো ধরলেন তিনি। তাতেই শ্রেয়াকে বুকে জড়িয়ে ধরে নিজেকে গুটিয়ে নিল লোকটা। মেহরিমা চৌধুরীর অন্তর আত্মা কেঁপে উঠল শ্রেয়াকে অচেতন অবস্থায় দেখে। মেয়েটার বেনারসিটা এলোমেলো। ঠোঁটে সৌন্দর্য ফুটিয়ে তোলা লাল লিপস্টিক লেপটে আছে। গলায় হাতের ছাপ বিস্ত। যা ভাবলেন তাই হল। মাথায় হাত দিয়ে কান্না নিবারণ করে শাশুড়ির দিকে তাকালেন তিনি। ফাতেমা চৌধুরীর কুচকানো চামড়া আরও কুচকে গেল মলিনতায়। মেহরিমা নিষ্প্রভ স্বরে বললেন, বলেছিলাম আম্মা পাঠাবেন না মেয়েটাকে এ ঘরে। শুনলেন না আমার কথা? ওকে সত্যটুকু বলার সময়টাও আমায় দিলেন না।
তার আগেই যে নিজেকে শেষ করতে পিছপা হয় না, সেই ছেলে ফুলশয্যা, বু কেমন করে বুঝবে আম্মা? খুনি বানিয়ে দিলেন আমার ছেলেটাকে। ফুপিয়ে উঠলেন মেহরিমা চৌধুরী। আয়ুষী কেঁদে দিল। অপলক চেয়ে রইল তার ভাইয়ের দিক। ভয়ে কেমন চুপচাপ হয়ে আছে, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। ভাইয়ের বুকে পড়ে থাকা মেয়েটার জন্য ভীষণ খারাপ লাগছে। ফাতেমা চৌধুরীর কণ্ঠস্বর কাঁপছে। তবুও তেজ ঢেলে বললেন, এখন এসব বলার সময় বউ, ডাক্তার রে ডাকো। মরছে না মনে হয় মাইয়াডা, তাড়াতাড়ি করো। শাশুড়ির কথায় জেদ লাগলেও মেহরিমা আয়ুষীর মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন ব্যগ্রকণ্ঠে, তোর ছেলে কই ত্রিহা, ডাক না ওরে। মেয়েটার প্রাণ বাঁচাতে হবে। ওরে বল ডাক্তার ডাকতে। ডাক্তাছি আপা। ত্রিহা ছুটে এসে ছেলের রুমের সামনে দাঁড়াল। উচ্চস্বরে বলল, নতুন বউয়ের অবস্থা খারাপ, তাড়াতাড়ি চল। বিছানায় আধো হয়ে শুয়ে চোখের উপর হাত রেখে শুয়েছিল ছেলেটা। মায়ের কথা কর্ণপাত হতেই তড়াক করে উঠে বস। শিরদাঁড়া বেয়ে নেমে গেল শীতল স্রোত। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উদ্ভ্রান্তের ন্যায় উন্মাদ হয়ে ছুটে গেল। সবাইকে পাশ কাটিয়ে শ্রেয়ার কাছে গেল। হাত বাড়িয়েও থেমে গেল সে। হুট করে অন্যের বুকে স্পর্শ যে সমীচীন নয়। চোখ দুটো জ্বলে উঠল। ধরা গলায় শ্রেয়াকে বুকে ধারণ করা সুঠাম দেহের মানুষটার উদ্দেশ্যে রয়েছে বলল, ভাই কি হয়েছে? মেয়েটা কষ্ট পাচ্ছে, এদিকে দে। তুই ওকে মেরেছিস? শেষোক্ত প্রশ্নটা যেন সীসা ঢেলে দিল অপর মানুষটার কর্ণে। ঝাঝালো রক্তিম দৃষ্টি নিক্ষেপ করল। বুক থেকে ছিটকে ফেলে দিল শ্রেয়ার কোমল শীর্ণ দেহটা। রাগে গিজ গিজ করতে করতে পুরো রুমে ভাঙচুর শুরু করল। সব ফুল ছিঁড়তে লাগল অনবরত। এই সুযোগে শ্রেয়াকে নিয়ে বেরিয়ে গেল সকলে। বাহির থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন ফাতেমা। মেহরিমা বদ্ধ দরজার দিকে চেয়ে ডুকরে কেঁদে উঠলেন, আমার ছেলে, আম্মা আমার ছেলেকে বাঁচান। সেই আগের সুস্থ গম্ভীর সুদর্শন ছেলেটা কোথায় গেল আম্মা? আমাকে মা ডাকে না কেন? প্রভাতের আলো ফুটতেই শ্রেয়ার জ্ঞান ফিরে আসে। চোখ মেলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে মেয়েটার। ঝাপসা চোখে রুমের চারদিকে চাইল। গলার ব্যথায় কুকড়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল গত রাতের ভয়ঙ্কর সেই মুহূর্তটা। বিছানার চাদর খামচে ধরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে শুরু করে। তখনই কানে আসে কারো উৎকণ্ঠা, নতুন বধূ তোমার হুশ আইছে, দাঁড়াও আমি লেকচার রে ডাইক্কা লইয়াই। শ্রেয়া কথা বলতে পারছে না। চেষ্টা করলেই ব্যথায় বিষিয়ে উঠছে সমগ্র দেহ। তরতর করে গলার ব্যথা বেড়ে যাচ্ছে। তবুও রহিমাকে ডাকল। কণ্ঠ খুবই ক্ষীণ। রহিমা হয়তো শুনল না, তাই পুনর্বার বলল, শুনুন। রহিমা দৌড়ে এসে বলল, কও নতুন বধূ? লেকচারারকে খালা? আরে ও তো এই বাড়ির পোলা। কাইলকা তো মনে হয় তোমার লগে পরিচয় হয় নাই। তোমার জামাই তোমারে মা রল না, তারপর সারা রায় তো এনে আছিল। ডাক্তার আনছে, তোমার খেয়াল রাখছে আমার লগে থাইকা। একটু আগে গেল। কইয়া গেল তোমার হুশ আইলে যেন ডাকি। বাকি সবাইও আছিল। তোমার শাশুড়ি একটু আগেও আইসা গেছে। এখন কেমন লাগতাছে তোমার? তোমার জামাই মারছিল না? আহা! স্ত্রীর হৃদয়খণ্ড দ্বিখণ্ডিত হওয়ার জন্য এই বাক্যটা যেন একদম যথেষ্ট। শ্রেয়ার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। মলিন স্বরে আওড়াল, ভালো। রহিমা দীর্ঘ 15 বছর ধরে এ বাড়িতে কাজ করছে। তারও একটা মেয়ে আছে। বিয়ে দিয়েছে। স্বামীর সংসারে বেশ সুখেই আছে মেয়েটা। কিন্তু এই মেয়েটা বিছানায় সোজা হয়ে নীরবে কেঁদে যাওয়া শ্রেয়ার দিকে চেয়ে অতীব মায়া হচ্ছে তার। সে জানে কোনোদিনও সুখী হবে না এই মেয়ে। চৌধুরীর বাড়ির মানুষগুলো এত ভালো হয়েও কেমন করে পারল এমন অবিচার করতে এতিম একটা মেয়ের সাথে? কি সুন্দর মেয়েটা! রূপ যেন ঠিকরে পড়ছে। বুক চিরে দীর্ঘশ্বাস বিমোচন করলেন তিনি। শ্রেয়ার মুখের দিকে তাকিয়ে যা সত্য তা বলে দিলেন, নতুন বধূ তোমারে ঠকাইছে সকলে। তুমি সুখী হইবা না। শ্রেয়া ভ্রু কুচকে তাকাল। দৃষ্টি প্রশ্নবিদ্ধ ওর। রহিমা এগিয়ে এসে চাপা স্বরে বললেন, তোমার স্বামী পাগল। গত 1 বছর ধীরা পাগল। পাগলের বউ তুমি নতুন বধূ। পাগলের বউ। শ্রেয়ার পুরো দুনিয়া কেঁপে উঠল নিমেষে। বজ্রপাতের ন্যায় শোনালো সবটা। কানে বাজল ছোট্টবেলার সেই তিরস্কার, তোর আব্বা পাগল শ্রেয়সী। তোর আব্বা পাগল।
শ্বাস রোধ করে ফেল যেন কেউ। ঠোঁট দুটো চেপে ধরে ঘাড় ফিরিয়ে নিল। এত বড় ধোঁকা! কেন নিয়তি মায়ের জীবনটার মতো ওর জীবনটাও নিঃশেষ করে দিল? ঠিক এমনভাবেই তো মরেছিল ওর মা। স্কুল থেকে ফিরে এসে মায়ের রক্তাক্ত দেহটা পেয়েছিল মেঝেতে। বাবা বিদ ঘুটে হেসে ছুরি দেখিয়ে বলছিল, দেখ তোর মা রে খুন করছি, কি মজা লাগতাছে, আয় আয় তোর দেহ থাইক্কাও রক্ত বের করমু। শ্রেয়ার অভ্যন্তরে কম্পন ছড়িয়ে পড়ে মায়ের পরিণতি মনে করে। না না, এখানে থাকবে না সে। থাকলে মায়ের মতো মরতে হবে। মাথায় আসল যেই করে হোক বাঁচাতে হবে নিজেকে। রহিমা বেরিয়ে যেতেই দুর্বল শরীরটা নিয়ে কোনোমতে বিছানা ছাড়ল। পরে যেতে নীলে পাশের টেবিলে হাত রেখে ধাতস্থ করে নীল নিজেকে। এখান থেকে এখন না পালালে পুরোটা জীবন দুর্বিষহ হয়ে উঠবে। কেন এমন করল মাদার? কি করে পারল ওকে এই নরকে ঠেলে দিতে? বিলাসবহুল চৌধুরী বাড়ির প্রত্যেকটা দেয়ালে দেয়ালে আনাচে কানাচে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল একটা বাক্য। বাক্যটা সবার কর্ণে কর্ণে প্রতিধ্বনিত হতে আরম্ভ করল, স্বামী পাগল বলে বউ পালিয়েছে। বাড়ি ভর্তি বয়ে আসা মেহমানরা গলা উঁচিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বিদ্রূপের কণ্ঠে বলল, পাগল হলে তো পালাবেই, পাগলের সাথে আবার সংসার। দুপুরের রৌদ্র যেন মানুষের দেহের চামড়া জলসে দিচ্ছে। শ্রেয়া বাসে বসে শহরের যানজট অবলোকন করে চলেছে অসহায় দৃষ্টিতে। জীবন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। সময়ের ব্যবধানে আপন মানুষগুলো পর হয়ে যায়। বাসের মানুষগুলোর চমকপ্রদ দৃষ্টি ওর চক্ষু এড়াচ্ছে না। বিয়ের সাজে এলোমেলো হয়ে থাকা বিধ্বস্ত চেহারা নিশ্চয়ই আশ্চর্যান্বিত। শ্রেয়া বিড়বিড় করল, হৃদয় টানছে অচেনা সেই মানুষটার জন্য। কিন্তু মহান হতে পারব না আমি। মুক্তি চাই, মুক্তি, সুন্দর জীবন চাই। জানিস শ্রেয়া, পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছে, ব্যাচেলর। শুনলাম সেই হ্যান্ডসাম, পেশায় ইউনিভার্সিটির লেকচারার। আজ মর্নিং ওয়াকে গিয়েছিলাম না, মেয়েগুলো ফিসফিস করে বলাবলি করছিল। 3টে বছর ধরে প্রিয়র এরকম কথাবার্তা শ্রেয়ার মুখস্থ তটস্থ। অন্যের প্রশংসা করতে করতে এই মেয়ে মুখে ফেনা তুলে ফেলে। শ্রেয়া আলতো হেসে হাতের বালতিটা নিয়ে বাসা থেকে বেরিয়ে সিঁড়ি ঘরের কাছে এলো। উদ্দেশ্য কাপড়গুলো ছাদে মেলে দেওয়া, তারপর নাস্তা বানাবে, অতঃপর প্রিয়র সাথে ভার্সিটির জন্য বেরিয়ে পড়বে। ছাদে এসে কোনো দিকে না চেয়ে তাড়াহুড়ো করে একটা মোচড়ানো কাপড় হাতে তুলে নেয়। কাপড়ে এখনও বেশ পানি রয়ে গেছে। দুহাতে চিপে কুচকানো কাপড়টা মেলে প্রচণ্ড জোরে ঝাড়া মারতেই সম্মুখ হতে ভেসে এলো রোষপূর্ণ, গম্ভীর, ধারালো কণ্ঠস্বর। স্টুপিড! মুহূর্তেই ভয়ে সেটে গেল শ্রেয়া। বিব্রত হলও বটে। কাপড়টা মুখের সামনে থেকে সরিয়ে পিটপিট করে কপাল কুঁচকে চাইতেই চক্ষে বিধে এক সুদর্শন পুরুষ। ছেলেটা রক্তিম মুখ নিয়ে তুখোড় তীক্ষ্ণ চাউনি নিক্ষেপ করে রেখেছে ওর দিক। দৃষ্টি নির্নিমেষ।